আছেন আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং আছেন সাংবাদিক কলামিস্ট আনিস আলমগীর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠোপিঠের আজকের আয়োজনে। আমি যেটি বলছিলাম, সামনে কি মহাবিপদ, এই শিরোনামে কথা বলতে চাই, কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণে একটা মহাবিপদের বলেছেন যে সামনে যদি নির্বাচন নিয়ে ঐক্য না থাকে তাহলে মহাবিপদ। আমি সেই প্রসঙ্গে যাবার আগে একটু এই বিষয়টা নিয়ে কথা তুলতে চাই যে নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আম, বাংলাদেশের বাংলাদেশ থেকে যাচ্ছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে। আমি ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছ থেকে শুরু করতে চাই যে বৈঠকটা তো আন্তরিক নিরাপত্তা বৈঠক, কিন্তু এখানে আসলে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর হবে কিনা আলোচনার বিষয়বস্তু নিজেদের মধ্যে আলোচনায়, আপনার কি বিশ্লেষণ, কি মনে হয়? কারণ 17 তারিখে বা শেখ হাসিনা রায় আছে, যদিও রায়ের পরে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু একটা মানে আলোচনার বা কোথাও কোনো ফ্যাক্টর হবেন কিনা শেখ হাসিনা? না, এই ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে একজন ব্যক্তি কখনো ফ্যাক্টর হবেন না, কিন্তু যেটা ঘটবে সেটি হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তা আসলে এক ধরনের আঞ্চলিক সহযোগিতার মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে বিগত সরকার যেহেতু 16 বছর ক্ষমতায় ছিলেন, সেই সময় আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি, যত সমঝোতা কিংবা অন্যান্য যত ধরনের সহযোগিতা হয়েছে, এই বিষয়গুলি ধারাবাহিকতা কিভাবে রক্ষিত হবে এটা নিয়ে আমার ধারণা যে এক ধরনের প্রশ্ন থাকতে পারে। কেননা পরিবর্তিত পরিস্থিতিতে আহ, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেখানে একাধিক ব্যক্তি এবং কিছু রাজনৈতিক দল প্রচুর পরিমাণে আহ, কথা বলেছেন এমন ভাবে যেন আহ, ভারত এবং অন্যান্য কিছু দেশ আমাদের নিরাপত্তা জনিত হুমকি, বরং আঞ্চলিক নিরাপত্তার সহযোগী না। ফলে আমার মনে হয় যে এক ধরনের শীতল একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছে, তাই এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনে আহ কতটুকু ওয়ার্ম ওয়েলকাম হবে কিংবা কতটুকু উষ্ণ আলোচনা হবে, এই বিষয়গুলি হয়তো একটা চিন্তার বিষয় হতে পারে। আর আরেকটি হচ্ছে যে সম্পর্কে যদি কোনো বরফ থাকে, সেই বরফ গলানোর বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আমাদের তরফ থেকে করতে হবে, কেননা সম্পর্কে এক ধরনের উত্তাপ তৈরি করার বিষয়টাও কিন্তু আমরাই করেছি। তাই আমার সেরকম মনে হয় কিছু যে করা হবে বলে আপনার মনে হয়? মানে আপনি বলছেন করতে হবে, করা কি হবে বলে মনে হয়? করার আমার ধারণা হয়তো একটা চেষ্টাও থাকবে, কেননা সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের আগে আহ কিছু সমস্যা কিন্তু থাকে। যেমন নির্বাচনের সময় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, হুম। সীমান্তে এক্সট্রা নজরদারি রাখা, নির্বাচনের সময়ে আহ সীমান্ত চৌকিগুলিতে অধিকতর নজরদারি করা, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখা যাতে কোনোভাবেই অবৈধ কোনো অস্ত্র কিংবা সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ না করে নির্বাচনকালীন হুম। সময়ে বা তার আগে। এই বিষয়গুলির ক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় ভারতের একটা সহযোগিতার প্রয়োজন থাকে, এই জন্য যে আমাদের এখানে অবৈধ অস্ত্র ঢোকার যে রুট, সেটা কিন্তু দুটি দেশ, মিয়ানমার এবং ভারত। এবং ভারতের সঙ্গে আমাদের বৃহৎ সীমান্ত থাকার কারণে এটা অনেক সহজ। বিশেষ করে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে প্রচুর দেশীয় অস্ত্র তৈরি হয়। ভারতে কিন্তু আহ একেবারে আসলের মতো দেশীয় অস্ত্র তৈরি হয়, যেগুলি হয়তো কার্যকারিতা কম কিন্তু যথেষ্ট হুম। লেথাল। ফলে এই জিনিসগুলি যাতে না ঢুকে, এরকম একাধিক চিন্তা ভাবনা আছে। এবং জি, আমার কাছে সেগুলো মনে আলোচ্য হয়েছে যে বিষয়বস্তু হতে শুধু পারে। তাই না, সীমান্তবর্তী যে নির্বাচনী এলাকাগুলি আছে, সেইখানে বিভিন্ন সময় দলগুলি অভিযোগ করে যে ভুয়া ভোটার ঢুকে পড়ে। এরকম নানান আছে, আপনি দেখবেন ইন্ডিয়াও করে এটা, যে আমাদের লোক নাকি গিয়ে সেখানে ভোট দিয়ে দেয়, এইসব বলে। তো এইগুলি যাতে প্রশ্ন না উঠে, এই জন্য আমার মনে হয় যে আলোচনা হবে বা করা উচিত। জি, স্পষ্ট। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকেও একটু শুনি। আপনার কি মনে হয় যে আসলে যেহেতু আমরা মানে সাবেক প্রধানমন্ত্রী যখন সেখানে গেলেন, ভারতে গেলেন, তারপর পরই অজিত দোভালের সাথে একটা বৈঠক হয়েছে, তারপরেও সম্ভব মানে জানা যায় যে কয়েকবার দেখা হয়েছে অজিত দোভালের সাথে। এখন অজিত দোভালের সাথে বৈঠক হতে যাচ্ছে খলিলুর রহমানের, এবং তার আমন্ত্রণেই যাচ্ছেন তিনি এই বৈঠকে যোগ দিতে। আপনার কি মনে হয় এখানে কোনো ফ্যাক্টর হতে পারে, নাকি আপনিও ডাক্তার আব্দুল নূর তুষারের সাথে একমত? হতে পারে, কারণ এটা তো নির্ভর করছে 17 তারিখ আসলে কি রায় হয়। রায় হয় যদিও সবাই অনুমান করছে যে বড় ধরনের সাজাই এখানে দেওয়ার প্রচেষ্টা আছে, এবং সেই প্রেক্ষাপট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো সেটা যে দুই দুই পক্ষ দুই আহ, বড় নেতা যখন মিলিত হয়,
স্বাভাবিকভাবে সেখানে এটা আসতে পারে। আমি এখনো পর্যন্ত শিওর না তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলাপ হবে কিনা, কারণ আমি দেখেছিলাম যে সাইডলাইনে একটা বৈঠকের চেষ্টা হচ্ছে। যদি হয় সেখানে আসতে পারে, কিন্তু নিরাপত্তা বিষয়ক যে আঞ্চলিক আহ, আহ, বৈঠক সেখানে হতে যাচ্ছে, সেটা তো সব রাজনৈতিক দলগুলো এই অঞ্চল, সরি, সব দেশগুলো এই অঞ্চলের ওরা বৈঠক করবে। এবং সেখানে স্বাভাবিকভাবে ভারত তার কনসার্ন যে সমস্ত দেশগুলোর সাথে আছে, যে এইসব বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন, সেগুলো নিশ্চয়ই ভারতের পক্ষ থেকে আসবে। বাংলাদেশের তরফ থেকেও একটা, আপনি কয়দিন ধরে একটা খবর দেখছেন যে লালমনিরহাটের পাশে যে ইয়েটা আছে, যে চিকেন নেক বলে যেটা বলা আছে, শিলিগুড়ি সীমান্ত যেটা, সেখানটা নিয়েও বিরাট একটা ইয়ে হয়েছে আপনার, আহ প্রচার হচ্ছে যে সেখানে বাংলাদেশের আহ বিরাট একটা এলাকা ভারত দখল করে নিয়েছে, এবং সেখানে ভারত তার অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি বাড়াচ্ছে, জনবল বাড়াচ্ছে, এখানে সেনা জনবল বাড়াচ্ছে। আপনি জানেন যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, এবং সেই এলাকা এর মধ্যে বলে রাখে যে যেটা দখল করেছে বলা হচ্ছে সেটা বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এটা এটা ভুয়া সংবাদ বলে, মানে সঠিক নয় বলে এটা বলা হুম। হয়েছে। আমি যেটা বলছিলাম যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, কারণ তার সেভেন সিস্টারে যাওয়ার জন্য এই ছোট জায়গাটা, এই করিডোরটা খুব ইম্পর্টেন্ট। কারণ এর এক পাশে আছে নেপাল, যেটা করিডোরের পশ্চিম পাশে, আর বাংলাদেশ আছে করিডোরের দক্ষিণ দিকে, আর ভুটান আছে করিডোরের উত্তর দিকে, আর চীন আছে একটুখানি দূরে, এই যে তিব্বত অঞ্চল যেটা ভুটানের ওপারে উত্তরের উত্তরের দিকে আছে এটা। হুম। তো এই পরিস্থিতিতে, সরি, হ্যাঁ, তো এই জি, আমরা এই কিন্তু পরি- শুনছি। জি। হুম। ও আচ্ছা, আমার একটা কল এসেছিল, তো এখানে আমার ডিস্টার্ব হচ্ছিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই করিডোরটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ভারত সেখানে যদি নিরাপত্তা সংকট বোধ করে, যেটা সেভেন সিস্টারকে নিয়ে তারা বারবার এই উদ্বেগ প্রকাশ করে আসছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর থেকে। তো আমার মনে হয় যে সেই বিষয়গুলো এখানে আসতে পারে, যেহেতু যদি দ্বিপাক্ষিক আলাপ হয়ে থাকে, নিরাপত্তার প্রশ্নে এইসব বিষয়গুলো আসতে পারে। আর বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও যে এখানে আসবে না তা না। নিরাপত্তা উপদেষ্টার সাথে এই আমাদের খলিলুর রহমানের এর আগে একটা বৈঠক হয়েছিল ইয়েতে, আহ আপনার থাইল্যান্ডে প্রথম হয়েছিল, যখন নিরাপত্তা উপদেষ্টা হন নাই। এরপরে এসে ওনাকে এই পদ দেওয়া হলো, যদিও তার এই বিষয়ে কতটা অভিজ্ঞতা আছে দেশে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল, কারণ পররাষ্ট্র বিষয়ে ওনার সামান্য কিছু অভিজ্ঞতা আছে, যেখানে যেহেতু ইভেন উনি অ্যাম্বাসেডরও ছিলেন না। তো এই পরিস্থিতিতে ওনাকে বিরাট একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টের বিপরীতে তাকে কতটা ইন্ডিয়া মূল্যায়ন করে, এবং কতটা এই মুহূর্তে তিনি বাংলাদেশ কিংবা ওই অঞ্চলের বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে না সে বিষয়ে আশ্বাস দিতে পারেন, সে বিষয়গুলোর উপর নির্ভর করছে। ভারতে ইতিমধ্যে কয়েকটা একটা বিস্ফোরণ ঘটেছিল, সেটাও আপনি দেখেছেন। হুম। হুম। সেই জায়গায়ও কিন্তু বাংলাদেশের নাম এসেছিল, যে যে পাকিস্তানি গোয়েন্দা, পাকিস্তানি যে জঙ্গি সংগঠনের একটা বড় নেতার নাম উঠে এসেছিল, যে তারা চাচ্ছিল যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের উপর অস্থিতিশীলতা সৃষ্টি করার। সার্বিকভাবে বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় মিডিয়ায় এক ধরনের বড় ধরনের প্রচারণা আছে, যে ভারত বাংলাদেশের জন্য আগামী দিনে একটা নিরাপত্তা হুমকি হিসাবে দেখা দিচ্ছে। ওই বিষয়গুলো আমার মনে হচ্ছে এখানে উঠে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। জি। আপনি বলছিলেন যে নিরাপত্তা উপদেষ্টার এই পদ দেয়া প্রসঙ্গে, তখন মনে পড়লো এটাও একটু জিজ্ঞাসা করে ফেলি একই সাথে যে প্রফেসর আলী রিয়াজকে এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা দেয়া দেয়া